সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোনো রকম যোগাযোগ না রেখে পুরো ক্রেডিটটা নিজে নেবে। হিন্দুত্বের মুখ আমি একক সাফল্যে হিন্দুত্বের এত বড় একটা অনুষ্ঠানকে পৃথিবীতে প্রতিস্থাপিত করে 29-এর প্রধানমন্ত্রীর প্রার্থী হিসাবে এগিয়ে থাকবো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে বলেছিল কুম্ভ কারো একার নয়। উনি কার্যত যোগীকে কিন্তু তার ক্রেডিট যে একা নিচ্ছেন সেটা নিয়ে কিন্তু উনি সতর্ক করেছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলেছিলেন। যত সেখানে পুলিশ প্রোটেকশনহীন ছিল। আমি তোমায় বলি যে সরকারের এত লুকোচুরি কেন, এত সাপ্রেস করার কি আছে? পাকিস্তানের ঠিক পরে এই টেম্পল ইকোনমিতে অযোধ্যার রাম মন্দির বানিয়ে আমরা পরিষ্কার দেখিয়ে দিয়েছিলাম যে এটার মাধ্যমে কিভাবে গ্রোয়িং পুঁজিটাকে গ্রো করা যায়। দায়িত্ব নেওয়ার জন্য যেখানে বিএসএফ বা সেন্ট্রাল বাহিনীকেই বলেনি, নিজের পুলিশের উপরে ভরসা রেখেছে এবং সেই পুলিশেরও 82% দেখা গেছে ভিআইপি সেবায় নির্মগ্ন। সেখানে পুণ্য অর্জন করতে গিয়ে বেশ কিছু অসহায় মানুষ মারা গেল, তার সংখ্যাটাও কিন্তু আমরা এক্সাক্ট জানি না। আমার সেই উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ তৈরি করার যে একদম বিজ্ঞাপনের বাজার, এই বিজ্ঞাপনের ফানুসটা ঢক্কানিনাটটা কার্যত ভেঙে গেল। ইতিমধ্যে মহাকুম্ভের যে দুর্ঘটনা ঘটেছে তা আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেই মোটামুটি বলা যেতে পারে যে কি ব্যবস্থা হয়েছিল বা কী ধরনের ব্যবস্থা করা হয়েছিল সেই বিষয় নিয়ে একটা প্রশ্ন আছে, সেই বিষয় নিয়ে একটা সমালোচনা করা হচ্ছে। কিন্তু সবথেকে বড় সমালোচনা যেটা নিয়ে হচ্ছে যে ভিআইপি ব্যবস্থা। বারবার বলা হচ্ছে যে ভিআইপি ব্যবস্থা নাকি এই দুর্ঘটনার ঘটার পিছনে একটা বড় কারণ। কি মনে হয় ভিআইপি ব্যবস্থা কি সত্যি এত বড় দুর্ঘটনার পিছনে একটা কারণ রয়েছে? দেখো, কুম্ভ মেলায় আমার যাওয়া হয়নি, কিন্তু কুম্ভ মেলার সাথে পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতার একটা কিন্তু এই মহাকুম্ভ অমৃত স্নান সেটার সাথে কিন্তু কলকাতার একটা অনুষঙ্গ 1 বছর আগের থেকেই আছে। কী রকম আমি বলি, যেহেতু এটা 144 বছর পর পর এত বড় একটা অমৃত স্নান হয় এবং খেয়াল রাখতে হবে এখানে এবারও সরকারের টার্গেট ছিল 140 কোটির উপরে লোক থাকবে, অর্থাৎ আমেরিকার থেকেও বেশি জনসংখ্যা। এত লোকের জনসংখ্যা আমরা একটা হিসাব করে দেখছিলাম, তার মানে 1 স্কোয়ার কিলোমিটার এরিয়ায় 20 লক্ষ করে লোক আটবে। এটা ছিল সরকারের কিন্তু অ্যাজাম্পশন। এবং 1 বছর ধরে যখন এই বলতে পারা যায় ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্টের এআই নির্ভর বিভিন্ন তত্ত্ব তালাশ করে যখন যোগী সরকার কার্যত সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোনো রকম যোগাযোগ না রেখে পুরো ক্রেডিটটা নিজে নেবে। হিন্দুত্বের মুখ আমি একক সাফল্যে হিন্দুত্বের এত বড় একটা অনুষ্ঠানকে পৃথিবীতে প্রতিস্থাপিত করে 29-এর প্রধানমন্ত্রীর প্রার্থী হিসাবে এগিয়ে থাকবো, এই সব অনেক রাজনৈতিক কৌশলে যখন তিনি এগোচ্ছিলেন, কলকাতার একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কিন্তু এই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য তিনি পরামর্শদাতা হিসেবে ডেকেছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে মেলাটা 1 বছর ধরে বিভিন্ন প্রকার এআই থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক সেফটি ম্যানেজমেন্ট ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে 7,500 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল। এবং খেয়াল রাখতে হবে এই ইনভেস্টের পিছনে যোগী আদিত্যনাথ সরকার নিজে বলেছেন যে আমি এবার 20 লক্ষ কোটি টাকা এখান থেকে আয় করব। খেয়াল রাখতে হবে 2 লক্ষ কোটি টাকা। এই যে 2 লক্ষ কোটি টাকা, এই যে বলা হচ্ছিল এই এন্টার প্রসেসটা সরকারের আয় বাড়বে, যেখানে প্রধানমন্ত্রী বারবার কনসার্ট ট্যুরিজমের কথা বলছেন, তো টেম্পল ট্যুরিজমের কথা বলছেন এবং ওয়ার্ল্ড ইন্ডেক্সে আমাদের ইকোনমি এই মুহূর্তে কাজাকিস্তানের ঠিক পরে এই টেম্পল ইকোনমিতে অযোধ্যার রাম মন্দির বানিয়ে আমরা পরিষ্কার দেখিয়ে দিয়েছিলাম যে এটার মাধ্যমে কিভাবে গ্রোয়িং পুঁজিটাকে গ্রো করা যায়। সেখানে গিয়ে বিরাট একটা খামতি ছিল, সেটার একটা বড় অংশ ছিল কি ভিআইপিদেরকে শেল্টার দেওয়া। আমি তোমাকে বলি, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম কাল ঘটনার 3 দিন আগে পশ্চিমবঙ্গের একটি বড় বাংলা চ্যানেলে ঠিক এই বিষয় নিয়ে সেখানকার খামতি, এখানকার রাজনৈতিক দড়ি টানাটানি, ক্রেডিট নেওয়ার যে দুপক্ষের লড়াই, একদিকে অমিত শাহ একদিকে যোগী আদিত্যনাথের এই যে লড়াই, যে কিছুদিন আগে তুমি জানো এই ঘটনার হওয়ার কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে বলেছিল কুম্ভ কারো একার নয়। উনি কার্যত যোগীকে কিন্তু তার ক্রেডিট যে একা নিচ্ছেন সেটা নিয়ে কিন্তু উনি সতর্ক করেছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন অনুষ্ঠানটা করছিলাম, আমরা এই খামতিগুলোর মধ্যে একটা বিশাল খামতি দেখেছিলাম। দেখো যে
এখানে 6টা অমৃত স্নানের কথা বলা হচ্ছে, যার চ্যানেলাইজ করার জন্য 19টা ঘাট তৈরি হয়েছে, অথচ আমরা কি দেখলাম 3টে ঘাটে গিয়ে গ্যাদারিংটা হলো। ওয়াই চ্যানেলাইজ করা গেল না কেন ওই মানুষগুলোকে? বিশেষ করে এই যে গতকালের যে ভয়ানক একটা ইভেন্ট ছিল, যেই বিশেষ পর্বগুলোতে ভিড়টা বাড়ে। দ্বিতীয়, আমরা কি দেখলাম, এইসব ভাইরাল হয়েছে, তোমরা বোধহয় দেখেছো, ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পান্থ একজন এই যে ছোট ছোট হ্যান্ড মাইকগুলো নিয়ে সবাইকে বলছেন দৌড়ে দৌড়ে গিয়ে স্নান করুন, তাড়াতাড়ি স্নান করুন, তাড়াতাড়ি এসেছেন তাড়াতাড়ি পুণ্য করুন, রাত্রি 2টোর সময় টেনে তুলে তুলে তিনি পাঠাচ্ছেন। এটা কেন? কেন এটা কে ইনসিস্ট করেছে? এটা কি কোনো ষড়যন্ত্রের পার্ট, নাকি ব্যর্থতা, নাকি ল্যাক অফ সিকিউরিটি মানে পার্সোনালস, যে যোগী আদিত্যনাথ একা নিজের কৃতিত্ব নেওয়ার জন্য যেখানে বিএসএফ বা সেন্ট্রাল বাহিনীকেই বলেনি, নিজের পুলিশের উপর ভরসা রেখেছে, এবং সেই পুলিশেরও 82% দেখা গেছে ভিআইপি সেবায় নির্মগ্ন। সেখানে অখিলেশ যাদব থেকে শুরু করে অমিত শাহ প্রত্যেককে ট্রিটমেন্ট দিতেই তারা ব্যস্ত। কার্যত এই জায়গাটা হয়ে গেছিল শূন্য। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই যে এই পদপিষ্ট হওয়ার 10 দিন আগেই তো আগুনটা লাগলো নাকি 19 নম্বর সেক্টরে। আগুনটা লাগার পরেও তারা সতর্ক হলো না। এবং আরও একটা খবর জেনে রাখো, একটু আগের খবর আবার আগুন লেগেছে আজকে দুপুরবেলা। অর্থাৎ আমি পুরো ব্যবস্থাটা এমনভাবে করলাম যেখানে আমার প্রচার যন্ত্র, আমার সেই উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ তৈরি করার যে একদম বিজ্ঞাপনের বাজার, এই বিজ্ঞাপনের ফানুসটা, ঢক্কানি নাটটা কার্যত ভেঙে গেল। এবং তুমি একটা বাংলায় আছে না, বহারম্ভে লঘুক্রিয়া, তাই কিন্তু হলো ওখানটা। তা না হলে তুমি দেখো যে গত এই পদপিষ্ট হয়ে যাওয়ার 17 ঘন্টা পরে যোগী সরকারের সময় হলো স্টেটমেন্ট দেওয়ার, যে কজন মারা গেছে কজন আহত। তার আগের যে চরম বিশৃঙ্খলা, যে আহত নিহতদের আত্মীয় স্বজন কার্যত দিশাহীনভাবে ছুটেছে, কোথাও তারা পায়নি তাদের প্রিয়জনের সন্ধান। এবং তারপরে যারা আহত, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে, তাদের বয়ানগুলো দেখো। কলকাতারও বেশ কিছু বাসিন্দা আছে, শিলিগুড়ির আছে, তারা বলছে কিসের কি, কোনো একটা অ্যাম্বুলেন্স নেই আমাদের নিয়ে যাওয়ার জন্য, কিচ্ছু নেই, কোনো পুলিশ নেই, কোনো রকম গাইডলাইন নেই। এই যে চ্যানেলাইজ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়াটায় 19টা ঘাট করা হয়েছিল, কার্যত সেই ঘাটগুলোতে এত বিপুল জনসংখ্যাকে চ্যানেল করে দেওয়ার যে মেকানিজমটা সরকারি, সেটা পুরোপুরি ভেঙে পড়েছিল। কারণ আপনি বলছেন যে প্রশাসন সুরক্ষা দিতে পারে, প্রশাসনের ব্যর্থতা এটা একদম। এবং আমি তোমায় বলছি যে যেখানে এই মহাকুম্ভের জন্য বৈভব কৃষ্ণ নামে একজনকে আলাদা ডিজি পদের করেছিল, ভাবো তুমি, একটা মেলার জন্য ডিজি, এটা পৃথিবীতে কোথাও হয় না। যেই ধর্মীয় অনুষ্ঠানটায় 144 বছর শুধু হয় না, এটা পৃথিবীর সবচাইতে বড় ইভেন্ট। তারপরে যে দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন এই মন্দির, এই রিলিজিয়াস ট্যুরিজমের নাম করে, ঠিক আছে, অর্থনীতিতে চাকাকে ঘুরিয়ে দেওয়া, ব্লু ইকোনমির কনসেপ্টটা তিনি দেখছেন এবং তিনি সফলও হয়েছেন। তার প্ল্যান কনসার্ট ইকোনমি, মুম্বাইতে হলো কিছু নাকি কনসার্ট তৈরি করে ইকোনমিটাকে গ্রো করে দেওয়া। আমি সেখানে বললাম কাজাকিস্তানের পরেই ভারতের স্থান, ইউরোপ বা চীন, কোনো দেশ, আমেরিকা কেউ পায়, ভারতের ধার কাছে নেই। সেখানে এই টেম্পল ইকোনমিতে যে ধাক্কাটা, শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিকতা, আত্মপ্রচার, এই আত্মপ্রচার করতে গিয়ে আজকে যে মুখটা পুড়ল ভারতের, এতে কিন্তু আন্তর্জাতিক স্তরেও কিন্তু ভারত কিন্তু রীতিমতন তার ভাবমূর্তির ধাক্কা লাগালো, কালিমালিপ্ত করলো। কারণ তুমি জানো, আমরা এই পর্ব চলাকালীন যোগী আদিত্যনাথের ওই ব্যবস্থা নিয়ে আমরা বারবার বলছিলাম যে আত্ম উন্নতির কথা বলুন, আত্মপ্রচার নয়। আত্মপ্রচার যদি করেছেন, এত বড় মেলা টিকাতে পারবেন না। এবং কার্যত হলোও তাই, এবং কন্টিনিউয়াস হয়ে গেলো। এটা 3টে ঘটনা হলো। ইভেন এখন তো বিচার বিভাগ তদন্ত শুরু হওয়ার আগে টুকরো টুকরো যে খবরগুলো আসছে, তাতে হচ্ছে যে ওখানে 2টো পরপর পদপিষ্ট হওয়ার ঘটনা হয়েছে, রাতে 2টোয়, তার ভোরবেলা আরেকটা। অর্থাৎ কার্যত সেখানে পুলিশ প্রোটেকশনহীন ছিল। আমি তোমায় বলি যে সরকারের এত লুকোচুরি কেন, এত সাপ্রেস করার কি আছে? সাংবাদিক ভাইদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, এই যে একটার পর একটা ঘটনাকে আসতে দেওয়া হয়নি। আমি এই যে তথ্যগুলো আমাদের কাছে আসছিল, যে তাতে আলটিমেটলি
সরকার কি লুকোতে চাইছিল, এটা একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন যেটা ব্যর্থতা? হ্যাঁ একদম বিশাল ব্যর্থতা, এবং এই ব্যর্থতা চরম কঙ্কালসার অবস্থাটিকে প্রকাশ করেছে। তুমি খেয়াল করবে সরকার বলছে 1954 সালের নেহরুর সময় বিশাল ঘটনা হয়েছিল, একদম ঠিক, 500 জন না 800 জন মারা গিয়েছিল। মোদিজি এটা নিয়ে মনে আছে তোমাদের বোধহয় বিহার 1 মে 2019 একটা প্রচারে ভোট প্রচারে গিয়ে মোদিজি কোশাম্বি, বিহারের কোশাম্বিতে গিয়ে কার্যত নেহেরুকে করেছিল, কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, কারণ নেহেরু নাকি ওটাকে লুকিয়েছিল স্ট্যাম্পেডের ঘটনাটাকে। আমি বলছি যে নেহেরুর 54 ভারত কি আজকে 2025 ভারত এক? টেকনোলজি কি এক? শুধু সব কিছু আমূল পাল্টেছে। দ্বিতীয় যে ওই সময় ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন গোবিন্দ বল্লভ পান্ত, নেহরুর খুব ক্লোজ মানুষ। হ্যাঁ, তখন পশ্চিমবঙ্গের একটি দৈনিক বহুল প্রচারিত পত্রিকায় ধারাবাহিক এটা নিয়ে ছবি আর লেখালেখির জন্য পান্ত সাহেব বাংলার এই দৈনিক পত্রিকার সাংবাদিক NN মুখোপাধ্যায়কে এত অশ্লীল ভাষায় গালাগালি করেছিলেন যে ওটা তোমার চ্যানেলে এখানে আমি বলতে পারবো না। কিন্তু তুমি তারপরেও বলছি, নেহেরু অজস্র সমালোচনার পরেও এই বিষয়টায়, এই পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনাটায় দিনের পর দিন লোকসভায় আলোচনা করতে দিয়েছিল বিরোধীদের। আজকে প্রধানমন্ত্রী যে স্টেটমেন্টটা দিচ্ছেন যোগী আদিত্যনাথের স্টেটমেন্টের সাথে মিলছে না। দেখবো কালকে, দেখো দুটো ফারাক, বিস্তর ফারাক। দ্বিতীয় যে এখানে তো দায়টা আপনাকে লোকেট করতে হবে। যখন পশ্চিমবঙ্গে মাত্র 15,000 নিয়ে পুণ্যার্থী নিয়ে পানিহাটি দই চিড়ে উৎসবে 3 জন পদপিষ্ট হয়েছিল, পরে আরেকজন মারা যায়, 4 জন মোট। তখন যখন মমতা ব্যানার্জিকে আপনারা বলেছিলেন যে আপনার রেসপন্সিবিলিটি লোকেট করতে হবে, এবং সঠিক, মমতা ব্যানার্জি দায়ী, কারণ তার নেতৃত্বে এই ঘটনাটা হচ্ছিল, এই পর্বটা, তাকে দায়িত্ব নিতে হবে প্রশাসনে, তিনি নেননি, সেটা আলাদা ব্যাপার। তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বিরোধীদের উপরে দোষ চাপিয়েছে এবং পুণ্যার্থীদের উপর দোষ চাপিয়েছিল। এমনকি এই কুম্ভ মেলা, এই যে সাগরদিঘির মেলা, সেখানে মাত্র 1,20,00,000 একটা ভিড়কে মমতা ব্যানার্জি প্রশাসন কন্ট্রোল করতে পারেননি বলে 6 জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল। সেখানেও তিনি দায় নেননি এবং বিরোধীরা তার দায় নিতে বলেছিল। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে কেন্দ্র সরকার এবং যোগী আদিত্যনাথের একক উদ্যোগে যে মহাকুম্ভটা হচ্ছে, পৃথিবীর সবচাইতে বড় কনসার্ট বলতে পারেন, বা টেম্পল ট্যুরিজম বলতে পারেন, বা রিলিজিয়াস ট্যুরিজম, সেই ব্যর্থতা তাকে নিতে হবে। দ্বিতীয়, যে বিরোধীরা আজকে এই তার যোগী প্রশাসনকে বা ভারতবর্ষের বর্তমানে যে শাসক বিজেপিকে দায়িত্বহীন ভাষায় গালাগালি করছে, সেটা হয়তো পলিটিক্যাল স্ট্যান্ড থেকে বা তাদের লজিক্যাল স্ট্যান্ড থেকে ঠিক, কিন্তু তাদেরকেও আয়নায় এটা দেখতে হবে যে তাদের রাজত্বকালে এই ঘটনা যে কতবার পুনরাবৃত্তি হয়েছে। বিশেষ করে এই মহাকুম্ভে ভারতবর্ষে 65 বছর টানা কংগ্রেসের সরকারের সময়ই তো ম্যাক্সিমাম পদপিষ্ট হওয়ার ঘটনাটা হয়েছিল। তারা কি করেছিল? তারা ঠেকাতে পারেনি কেন? অর্থাৎ এই দড়ি টানাটানির মধ্যে যেটা হলো, পুণ্য অর্জন করতে গিয়ে বেশ কিছু অসহায় মানুষ মারা গেল, তার সংখ্যাটাও কিন্তু আমরা এক্সাক্ট জানি না। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি যেহেতু কিছুক্ষণ আগে বললেন যে মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন যে 1,20,00,000 যে দেখা যায় মেলা হয়, যে আমরা প্রতি বছর জানি প্রশ্ন, সেখানে 6 জনা পদপিষ্ট হয়েছে, কিন্তু শাসক দল থেকে বারবার যে কথা বলছেন যে যোগী আদিত্যনাথের গঙ্গাসাগর মডেল থেকে, অর্থাৎ গঙ্গাসাগর মডেল যেটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে, সেখান থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো কিছুটা হলেও এই দুর্ঘটনা আটকানো যেত। আপনার কি মনে হয়? দেখুন, দুটো কিন্তু আলাদা। কারণ আমি বলছি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে পশ্চিমবঙ্গের টোটাল যে জনসংখ্যা, তার থেকে বেশি সংখ্যা গতকালই মহাকুম্ভে গিয়েছিল। এই দুটোকে একসাথে দেখলে হবে না। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর এখানে গ্যাদারিংটা 1,20,00,000, অনেক অনেক কম সেই তুলনায়। আমি দুটো তুল্যমূল্য বিচার করলে পরে অঙ্কের ব্যাপারটা হবে। হ্যাঁ, আমি এইটা বলছি, আমার এখানটা 1,20,00,000, তার শতকরা হিসাবে 7% মানে যে কত, মানে 6 জন মানে কত শতাংশ, সেটা যদি আপনি স্ট্যান্ড করেন, তাহলে আমি মনে করি কুম্ভে 35 জন বা 30 জন বা বকলমে 40 জন যদি ধরি, সেই সংখ্যাটা সমান। মৃত্যুর এই কম্প্যারিজনটা ঠিক নয়। মৃত্যু 1 জন হলেও সেটা ব্যর্থতা, মৃত্যু 6 জন হলেও সেটা ব্যর্থতা। অর্থাৎ সেই অঙ্কে মমতা ব্যানার্জি যে ব্যর্থতার নজির রেখেছে, একই নজির মহাকুম্ভে রেখেছে। হয়তো সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তাদের তুল্যমূল্য বিচারটা একটু আলাদা।
আমি পরিষ্কার আপনাকে বলছি যে এই জায়গায় কিন্তু উভয় শাসকেরই কিন্তু ব্যর্থতাটা সাধারণ মানুষকে বইতে হচ্ছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।